দুপুর 12টার সময় একটা লোককে সিসিটিভি ক্যামেরায় বিনোদ ভারাডার বাড়ির দিকে যেতে দেখা যায়। সেই সময় বিনোদ ভারাডা নিজের বাড়িতে বিশ্রাম করছিলেন, কারণ কয়েক মাস আগেই একটা অ্যাক্সিডেন্টে ওনার দুটো পা ভেঙে গেছিল। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে ওনার স্ত্রী রান্নাঘরে রান্না করছে। বাড়ির দরজা খোলা থাকার কারণে সেই লোকটা সহজেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কেউ জানতে পারে না যে বাড়ির ভেতরে একটা অচেনা লোক ঢুকে পড়েছে। সুযোগ পেয়ে লোকটা সেই ঘরে ঢুকে পড়ে যেখানে বিনোদ ভারাডা বিশ্রাম করছিলেন। কিছুক্ষণ পর বিনোদ ভারাডার স্ত্রী নিধি একটা চিৎকার শুনতে পায়। সে ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। নিজের স্বামীর চিৎকার শুনে সে তার ঘরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই সে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর চিৎকার করে লোকেদের সাহায্য চাইতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে এইভাবে বন্ধ ছিল যে অনেক চেষ্টার পরও কেউ সেই দরজা খুলতে পারে না। প্রতিবেশীরা চেয়েও বিনোদের কোনো সাহায্য করতে পারছিল না। এরই মধ্যে বিনোদের ঘরে ঢুকে পড়া সেই অচেনা লোকটা বিনোদকে টেনে খাটের নিচে ফেলে দেয়। বিনোদ কোনো প্রতিরোধ করতে পারে না, কারণ সে নিজের পায়ে দাঁড়াতে অবধি পারছিল না। এবার লোকটা একটা পিস্তল বের করে পর পর দুটো গুলি চালায়। একটা গুলি বিনোদের কোমরে লাগে আর দ্বিতীয় গুলিটা লাগে তার মাথায়। এবার সেই লোকটা নিজের পিস্তলে তৃতীয় গুলি লোড করে আর দরজা খুলে লোকেদের পিস্তল দেখিয়ে বাড়ির বাইরে পালিয়ে যায়। কিন্তু বাড়ির বাইরে পাড়ার লোকেরা তাকে ধরে ফেলে আর একটা লাইট পোস্টের সাথে বেঁধে তাকে গণপিটুনি শুরু করা হয়। সাধারণত এই ধরনের গণপিটুনির মুখে পড়ে অপরাধীরা ক্ষমা ভিক্ষে চায়, কিন্তু এই অপরাধী সাধারণ ছিল না। সে চিৎকার করে বলছিল, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তোমরা আমাকে মেরে ফেলো। পাড়ার লোকেরা পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আর অন্যদিকে বিনোদ ভারাডাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাথায় গুলি লাগার কারণে বিনোদ ভারাডা আগেই মারা গেছিলেন। দিন দুপুরে চোখের সামনে পরিবারের একটা লোকের নৃশংস হত্যা দেখার চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। বিনোদের স্ত্রী নিধি যখন বিনোদের মৃত্যুর কথা জানতে পারে, সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। একটা হাসি খুশি পরিবার কয়েক মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে গেছিল। কিন্তু প্রশ্ন ছিল, এই হত্যার পেছনে হত্যাকারীর আসল উদ্দেশ্য কি ছিল? আর তা জানার জন্যে আমাদের পিছিয়ে যেতে হবে 2 মাস 10 দিন আগে। 5 অক্টোবর 2021, সুখদেবনগর, পানিপত। প্রায় সন্ধে নেমে এসেছিল। বিনোদ ভারাডা বাড়ির কাছেই নিজের কম্পিউটার সেন্টারের বাইরে একটা চেয়ার লাগিয়ে বসেছিলেন। তখনই হঠাৎ দ্রুত গতিতে ছুটে আসা একটা পিকআপ ট্রাক বিনোদকে সরাসরি ধাক্কা মারে। এই অ্যাক্সিডেন্ট এত ভয়ঙ্কর ছিল যে বিনোদের জীবিত বাঁচার আশা অনেক কম ছিল। ভাগ্যবশত কোনোভাবে বিনোদ প্রাণে বেঁচে যায়, কিন্তু ওনার দুটো পা ভেঙে যায়। এরপর বিনোদের কাকু পুলিশের কাছে রিপোর্ট লেখায় আর সেই ট্রাক ড্রাইভারকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এই ট্রাক ড্রাইভারের নাম ছিল দেব সোনার। সে আদালতে জানায়, গাড়ির ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে সে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। যেহেতু এটা একটা হিট অ্যান্ড রান কেস ছিল, তাই কয়েকদিনের মধ্যেই সে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসে। বর্তমানে পুলিশ যখন বিনোদের হত্যার তদন্ত করছিল, তারা জানতে পারে বিনোদের হত্যাকারী আর কেউ নয়, সেই ট্রাক ড্রাইভার দেব সোনারই ছিল, যে 2 মাস আগে বিনোদের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। ট্রাক ড্রাইভার দেব সোনার জামিন পেয়ে জেল থেকে বেরোনোর পর থেকেই বিনোদকে কেস তুলে নেওয়ার জন্যে চাপ দিচ্ছিল।
কিন্তু বিনোদ তাতে রাজি না হওয়াতে সে বিনোদকে গুলি করে তাকে হত্যা করে। অপরাধ, অপরাধী, উদ্দেশ্য সব কিছুই জলের মতো পরিষ্কার ছিল। এটা একটা সহজ ওপেন অ্যান্ড শাট কেস ছিল। পুলিশ 302 ধারায় বিনোদের হত্যার জন্যে দেব সোনারকে হেফাজতে নেয়, আর এই মামলা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা যা দেখতে পাই সেটাই সত্যি হয় না, আর এই মামলায়ও ঠিক তাই হলো। কিন্তু কি ছিল এই মামলার সত্যতা, আর কিভাবে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এই মামলার সত্যতা তুলে ধরল? আসলে বিনোদ বারাডার বাড়ির কাছেই ওনার একটা কম্পিউটার সেন্টার ছিল। এছাড়া তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টও ছিলেন, যিনি অনাথ বাচ্চাদের ফ্রিতে কম্পিউটার ট্রেনিং দেওয়ার থেকে শুরু করে রাস্তার বাচ্চাদের খাবার বিতরণ করার মতো নানান সামাজিক কাজে যুক্ত ছিলেন। তিনি সবসময় অন্যদের সাহায্য করতে এগিয়ে আসতেন, তাই সমাজে ওনার অনেক সম্মান ছিল। সবাই ওনাকে খুব পছন্দ করত। ওনার ব্যক্তিগত জীবনও খুব সুন্দর ছিল। নিজের স্ত্রী নিধির সাথে তিনি একটা সুখের জীবন কাটাচ্ছিলেন। ওনার একটা ছেলে আর একটা মেয়েও ছিল। এছাড়া ওনার ব্যবসাও খুব ভালো চলছিল, তাই টাকা পয়সারও কোনো অভাব ছিল না। পরিবারের সব আত্মীয় স্বজনের সম্পর্ক একে অপরের সাথে খুব ভালো ছিল। সব মিলিয়ে বারাডা পরিবার ঠিক সেই রকম একটা পরিবার ছিল যা আমরা সিনেমাতে দেখতে পাই। সুখ, শান্তি, টাকা পয়সা কোনো জিনিসেরই অভাব ছিল না। তাহলে এত সুখী একটা পরিবারে কার নজর লাগলো? এর উত্তর এলো বিনোদের হত্যার 2 বছর পর 2024 সালে, যখন পানিপতের এসপি অজিত সিং শেখাওয়াতের কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। এই মেসেজই বিনোদ বারাডা হত্যা মামলায় একটা নতুন দিশা দিতে চলেছিল, কারণ এই মেসেজ করেছিলেন বিনোদ ভারাডার ভাই প্রমোদ ভারাডা, যিনি সেই সময় অস্ট্রেলিয়াতে থাকতেন। মেসেজে তিনি জানিয়েছিলেন বিনোদের হত্যার পেছনে পরিবারের কারোর হাত থাকতে পারে। তিনি বিনোদের হত্যা মামলাটা আরেকবার রিইনভেস্টিগেট করার অনুরোধ জানিয়েছিলেন। প্রমোদ ভারাডা আগেও পুলিশের সাথে যোগাযোগ করে এই মামলার আরেকবার তদন্ত করার কথা তুলেছিলেন, কিন্তু সেই সময় পুলিশ ওনার কথায় কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু যখন অজিত সিং শেখাওয়াত পানিপতের এসপি হয়ে আসেন, প্রমোদ ভারাডা একটা আশার আলো দেখতে পান। কারণ এসপি অজিত শেখাওয়াত একজন সৎ, বুদ্ধিমান আর নির্ভীক পুলিশ অফিসার বলে পরিচিত ছিলেন। প্রমোদের মেসেজ পেয়ে এসপি অজিত শেখাওয়াত সঙ্গে সঙ্গে এই মামলার সব ফাইল চেয়ে পাঠান আর পুরো মামলাটা বুঝে ওঠার চেষ্টা করেন। এই ক্রমেই তিনি মামলার এমন একটা অ্যাঙ্গেল দেখতে পান যা ওনাকে অস্থির করে তোলে। ইন্ডিয়াতে হিট অ্যান্ড রান কেসে খুব একটা বেশি শাস্তির আইন নেই, তাই ট্রাক ড্রাইভার দেব সোনার সামান্য একটা শাস্তি কাটিয়ে জেল থেকে ছাড়া পেয়ে যেত। তাহলে সে বিনোদকে হত্যা করতে গেল কেন? এমন তো নয় যে আসলে হত্যাকারী দেব সোনারের পিস্তলের ট্রিগার অন্য কারোর হাতে ছিল। তাই এসপি শেখাওয়াত সিআইএ 4 ইউনিটের অফিসার দীপক কুমারকে এই মামলাটার গোপনে তদন্ত করতে বলেন, যাতে এই হত্যাকাণ্ডর আসল অপরাধী কিছুতেই না জানতে পারে যে পুলিশ এই মামলার তদন্ত আবার শুরু করেছে। এই ধরনের অপরাধের সঠিক তদন্ত করতে হলে অপরাধীর ব্যক্তিগত, সামাজিক আর আর্থিক দিকগুলো খতিয়ে দেখা খুব প্রয়োজন। সাধারণত একটা অপরাধীর এই 3টে দিকই একে অপরের সাথে জড়িয়ে থাকে। আর তাই পুলিশ এবার ট্রাক ড্রাইভার দেব সোনারের ব্যাংক স্টেটমেন্ট আর ফোন কল রেকর্ড খতিয়ে দেখা শুরু করে। আর সেখানেই পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়, যেমন যেই ট্রাক দিয়ে বিনোদ ভারাডার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রাকটা অ্যাক্সিডেন্টের কিছুদিন আগেই কেনা হয়েছিল।
আর তাছাড়া একটা নাম দেব সোনারের কল রেকর্ড আর ব্যাংক স্টেটমেন্টে বারবার উঠে আসছিল, আর সেই নামটা ছিল সুমিতের। দেব সোনারের কল রেকর্ডে পুলিশ লক্ষ্য করে শুধুমাত্র অ্যাক্সিডেন্টের সময় আর বিনোদের হত্যার সময় এদের দুজনের বহুবার অনেকক্ষণ ধরে কথা হয়েছিল। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। কিন্তু বিনোদের হত্যার সাথে সুমিতের কী সম্পর্ক থাকতে পারে তা জানার জন্যে পুলিশ গোপনে সুমিতের খোঁজ খবর নেওয়া শুরু করে, আর জানা যায় সুমিত একজন জিম ট্রেনার। আর আশ্চর্যভাবে সুমিতই সেই লোক যে অ্যাক্সিডেন্টের মামলায় দেব সোনারকে জামিন করিয়েছিল। পুলিশের এই গোপন তদন্তয় এই মামলার অনেক এমন তথ্য উঠে আসছিল যা এত বছর ঢাকা পড়েছিল। এবার সুমিতের ব্যক্তিগত জীবন, ব্যাংক স্টেটমেন্ট আর কল রেকর্ডসে এমন এক তথ্য উঠে আসতে চলেছিল যা সবার কল্পনার বাইরে ছিল। সুমিতের কল রেকর্ডে একটা নাম উঠে আসে যার সাথে তার ঘন্টার পর ঘন্টা কথা হতো, আর সেই নামটাই তার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টেও পাওয়া যায়, যে সুমিতের অ্যাকাউন্টে বেশ কয়েক লক্ষ টাকা পাঠিয়েছিল। আর সেই নাম ছিল বিনোদ ভারাড়ার স্ত্রী নিধির। দেব সোনার, সুমিত আর নিধি এই তিনজনের নামই বিনোদের হত্যার সাথে জড়িয়ে যাচ্ছিল। সুমিত আর নিধিকে জিজ্ঞাসাবাদ করার জন্যে এবার পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ ছিল, তাই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কিন্তু প্রথমে তারা দুজনেই এই সব অভিযোগ অস্বীকার করে। তারপর পুলিশ নিধিকে সেই সিসিটিভি ফুটেজটা দেখায় যা আমরা আপনাদের ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, কিন্তু সেই ফুটেজটা অসম্পূর্ণ ছিল। এখন আপনারা পুরো ফুটেজটা দেখুন। 15ই ডিসেম্বর 2021 এই ফুটেজে দেব সোনার যখন বিনোদের ঘরে ঢোকে তখন নিধি রান্নাঘরে রান্না করছিল, কিন্তু সে খুব ভালোভাবেই জানতো যে দেব সোনার ঘরের ভেতরে ঢুকতে চলেছে, আর সেই কারণেই সে ঘরের দরজা খুলে রেখেছিল। এই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে দেব সোনার যখন ঘরে ঢোকে সে নিধিকে দেখে নমস্কার করে, আর তারপর দুজনে ইশারা করে কথা বলে। নিধি নিজেই দেব সোনারকে বিনোদের ঘরে ঢুকতে ইঙ্গিত করে। দেব সোনার বিনোদের ঘরে ঢুকে তার উপরে হামলা করার সাথে সাথে নিধি নিজের অভিনয় শুরু করে, আর সাহায্য চাওয়ার ভান করে চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরিয়ে যায়। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে নিধি বিনোদের ঘরের দরজা খোলার খুব একটা চেষ্টাও করে না, কারণ এই পুরো খেলা সে নিজেই সাজিয়েছিল। এই সিসিটিভি ফুটেজ 2.5 বছর পুরনো একটা মামলাকে আবার জীবিত করে তোলে। কিন্তু একটা প্রশ্ন হয়তো আমার মতো আপনার মাথায়ও ঘুরছে হবে, যে 2.5 বছর পুরনো এই ফুটেজ পুলিশ আগে কেন দেখেনি? আর তার উত্তর হচ্ছে তখনকার পুলিশ কর্মীদের তদন্তয়ে গাফিলতি, যারা কখনোই এই মামলার সত্যতা খুঁজে বের করার চেষ্টাই করেনি। সবাই ভেবেছিল এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস, তাই কেউ সিসিটিভি ফুটেজটা খতিয়ে দেখার প্রয়োজন অবধি মনে করেনি। পুলিশ যখন এই ফুটেজটা নিধিকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে সে কথা এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করে। কিন্তু একটা কথা আছে না, পুলিশ যদি মনে করে তারা মৃত ব্যক্তির মুখ থেকেও সত্যি কথা বের করে আনতে পারে, আর এইভাবে এই মামলার সত্যতা সবার সামনে উঠে আসলো। বিনোদ আর নিধির সম্পর্ক তাদের বিয়ের পর থেকেই খুব ভালো ছিল। বিনোদের জন্যে নিধি তার গোটা পৃথিবী ছিল। পরিবারের কেউ তাদের মধ্যে কোনো ঝগড়া বা কখনো সামান্য মনোমালিন্য অবধি হতে দেখেনি। এমনকি বিনোদের পরিবারের সাথেও নিধির খুব ভালো সম্পর্ক ছিল। ঘরে কোনো পুজো হোক বা উৎসব বা ফ্যামিলি গেট টুগেদার, নিধি সবসময় বিনোদের পাশে দাঁড়াতো। পরিবারের সবাই নিধিকে খুব সম্মান আর ভালোবাসা দিত।
এমনকি বিনোদের লম্বা আয়ুর জন্যে সে উপোসও করত। তাছাড়া সে নিজের বাচ্চাদেরও খুব ভালোভাবে মানুষ করছিল। তাদের সংসারে টাকা পয়সারও কোনো অভাব ছিল না। সব মিলিয়ে নিধির জীবনে সেই সব কিছুই ছিল যার স্বপ্ন একটা মেয়ে দেখে। তাহলে প্রশ্ন ছিল, এমন কি হলো যে নিধি নিজের সোনার সংসার নিজের হাতেই ভেঙে দিল? আসলে 2021 সালে ফিট থাকার জন্যে নিধি জিমে ভর্তি হয়। জিমে ভর্তি হতে বিনোদও তাকে উৎসাহ দিয়েছিল। আর সেই জিমেই তার পরিচয় সুমিতের সাথে হয়। সুমিত জিমে একটা পার্সোনাল ট্রেনার হিসেবে কাজ করত, তাই সে নিধিকেও পার্সোনাল ট্রেনিং দিচ্ছিল। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে, আর কিছুদিনের মধ্যেই তারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। সুমিত খুব ভালোভাবেই জানত যে নিধি বিবাহিত, কিন্তু তাও তার কোনো আপত্তি ছিল না, কারণ তার নজর ছিল বিনোদের টাকা পয়সার উপরে। নতুন ভালোবাসা যেই বয়সেই হোক না কেন লোকানো খুব কঠিন, কারণ মানুষের হাবভাব, চালচলন, মানসিক পরিস্থিতি সব কিছুই পাল্টে যায়। কিন্তু তাও কেউ যদি লোকানোর চেষ্টা করে, সে এমন কিছু ভুল করে বসে যা সব কিছু ফাঁস করে দেয়। আর নিধির সাথেও ঠিক তাই হলো। নিধি জিম ছাড়া বাড়িতেও সুমিতের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। আর বিনোদ বাড়ি আসার আগেই সে ফোন থেকে শুধু সুমিতের নম্বর ডিলিট না করে গোটা কল হিস্ট্রি ডিলিট করে দিত। বিনোদ বহুবার নিধির ফোনে এই জিনিসটা লক্ষ্য করেছিল, আর তাই তার মনে একটু সন্দেহ জেগেছিল। কারণ কোনো মানুষ রোজ নিজের ফোনের গোটা কল হিস্ট্রি ডিলিট করে না। বিনোদের মনে সন্দেহ জেগে গেছিল, আর তারই মধ্যে একদিন সে ফেসবুক মেসেঞ্জারে নিধি আর সুমিতের রোম্যান্টিক চ্যাট দেখে ফেলে। এরপর বিনোদ ঠিক সেইভাবেই রিয়্যাক্ট করে যেইভাবে এই পরিস্থিতিতে যে কোনো স্বামী করবে। আর এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। কিন্তু বিনোদ এই কথা শুধু তার আর নিধির মধ্যেই সীমিত রাখে। পরিবারের কেউ এই বিষয় কিছুই জানতে পারে না। হয়তো বিনোদ বাচ্চাদের কথা মাথায় রেখে নিধিকে শোধরানোর একটা সুযোগ দিতে চাইতো। কিন্তু নিধি সুমিত আর নিজের পরিবারের মধ্যে সুমিতকে বেছে নেয়। নিধির মনে অন্য কিছু চলছিল, কারণ বিনোদ এখন তার পথের এমন এক কাঁটা হয়ে দাঁড়িয়েছিল যা সে যে কোনোভাবে সরিয়ে দিতে চাইত। তাছাড়া বিনোদ মারা গেলে সে ইন্স্যুরেন্স থেকে বেশ ভালো টাকা পেয়ে যেত। তাই সেপ্টেম্বর 2021 সালে নিধি আর সুমিত মিলে দেব সোনারের সাথে যোগাযোগ করে বিনোদকে হত্যা করার কাজ দেয়। তাদের পরিকল্পনা হিসেবে হত্যাটা এইভাবে করতে হতো যাতে তা একটা অ্যাক্সিডেন্ট মনে হয়। দেবসোনার কাজটা করতে রাজি হয়ে যায়। এই কাজের বদলে নিধি দেবসোনারকে 10 লক্ষ টাকা আর অ্যাক্সিডেন্টের পরে জেল থেকে ছাড়ানোর দায়িত্ব নেয়। এছাড়া যেই ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করার পরিকল্পনা ছিল সেই ট্রাকটাও নিধি কিনে দিয়েছিল, যার ইএমআই সে এখনও ভরছিল। 5 অক্টোবর 2021 পরিকল্পনার মতো দেবসোনার ট্রাক দিয়ে বিনোদকে ধাক্কা মারে, কিন্তু ভাগ্যবশত বিনোদ প্রাণে বেঁচে যায়। দেবসোনারকে পুলিশ অ্যারেস্ট করে নেয়, আর পরে সে জামিন পেয়ে বেরিয়ে আসে। কিন্তু কাজ তো এখনও পুরো হয়নি, তাই ঠিক করা হয় 15 ডিসেম্বর 2021 দেবসোনার মামলা তুলে নেওয়ার কথা বলতে নিধির বাড়িতে যাবে, আর বিনোদকে গুলি করে তাকে হত্যা করবে। আর শেষ অবধি তাদের এই পরিকল্পনা সম্পূর্ণ হয়। কিন্তু এখানে প্রশ্ন ছিল যে বিনোদের ভাই প্রমোদের বাড়ির থেকে এত দূর অস্ট্রেলিয়ায় থেকে কি করে সন্দেহ হলো যে এই সব কিছুর পেছনে পরিবারেরই কারোর হাত আছে। আসলে বিনোদের মৃত্যুর পর নিধির গতিবিধি দেখে প্রমোদের সন্দেহ হতে থাকে,
কারণ বিনোদের মৃত্যুর কয়েকদিন পরেই নিধি পরিবারের লোকেদের জানায় বিনোদ ছাড়া এই বাড়িতে তার মন টিকছে না। তাই সে বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যেতে চায়। আর শেষে সে নিজের শ্বশুর আর বাচ্চাদের নিয়ে অন্য শহরে একটা নতুন বাড়িতে শিফট হয়ে যায়। কারণ নতুন শহরে অচেনা লোকেদের মাঝে সে খুব সহজেই নিজের বয়ফ্রেন্ড সুমিতের সাথে ঘুরে বেড়াতে পারত। বিনোদের ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই নিধি পেয়েছিল, কিন্তু তাও সে আস্তে আস্তে নিজের শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে থাকে। কিছুদিন পর সে নিজের ছেলে আর শ্বশুরকে বিনোদের ভাই প্রমোদের কাছে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয় আর নিজে একটা স্বাধীন জীবন কাটানো শুরু করে। সেই স্বাধীনতা যা সে নিজের চরিত্র বিক্রি করে অর্জন করেছিল। আপনারা জেনে অবাক হবেন যে বিনোদের মৃত্যুর কয়েকদিন পরেই নিধি সুমিতের সাথে মানালি ঘুরতে গেছিল। আর এই সব কিছুই নিজের পরিচিতদের মাধ্যমে প্রমোদ অস্ট্রেলিয়াতে জানতে পারছিল। কিন্তু নিধির ওপরে তার সন্দেহ বিশ্বাসে পাল্টে যায় যখন মার্চ 2024-এ বিনোদ ভারাডার হত্যা মামলার শুনানিতে সাক্ষী হিসেবে নিধিকে আদালতে ডাকা হয়। কিন্তু আদালতে নিধি তার স্বামীর হত্যাকারী দেব সোনারকে চিনতে অস্বীকার করে। এরপর থেকেই প্রমোদ পানিপত পুলিশের কাছে এই মামলা রিইনভেস্টিগেট করার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তার কথা কেউ গ্রাহ্য করে না। আর শেষে অজিত শেখাওয়াত পানিপতের নতুন এসপি হয়ে আসাতে প্রমোদ ওনাকে হোয়াটসঅ্যাপ করে পুরো ব্যাপারটা জানায়। এসপি অজিত শেখাওয়াত না শুধু এই ঘটনার সত্যতা খুঁজে বের করে, বরং সেই সব পুলিশ কর্মীদের বিরুদ্ধে এনকোয়ারি বসায় যারা প্রথমে এই মামলার তদন্ত করেছিল। সত্যি, যদি পুলিশ ডিপার্টমেন্টে সবাই অজিত শেখাওয়াতের মতো হতো তাহলে হয়তো দেশে অপরাধের গ্রাফ অনেকটাই পড়ে যেত। বন্ধুরা, আজকের ঘটনাটা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।